ভিডিওটির শিরোনাম দেখে নিয়েছেন এতক্ষণে। ফেসবুক ইউটিউবে অনির্দিষ্টকালের বিরতি, আগামীর প্রস্তুতি। আমি আজকে সকালের দিকে একটি পোস্ট দিয়েছি যে ফেসবুক থেকে অনির্দিষ্টকালের জন্য সরে যাচ্ছে, অর্থাৎ আমাকে ফেসবুকে আর পাবেন না, ইউটিউবেও পাবেন না, কারণ ফেসবুকের ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হয়, সেভাবেই চলে আসছে আর কি। তো অনেকেই প্রশ্ন করেছেন কেন এই সিদ্ধান্ত। প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি, কেউ কেউ কমেন্টেও বলেছেন। তো আমার মনে হয় এই বিষয়টা একটু পরিষ্কার করে জানানো উচিত। আমার যতটুকু দায়বদ্ধতা রয়েছে সেই প্রেক্ষিতে, এবং এই যে একটা ব্রেক নিচ্ছি, এই সময়টাতে আপনারা কি করতে পারেন, কি এক্সপেক্ট করতে পারেন আগামীতে। যদিও এসব বহু বলেছি, তবুও আরো একবার জানিয়ে দেওয়া, যাতে করে আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে থাকতে পারেন আগামীর জন্য। প্রথমত, আমি এই সিদ্ধান্ত নিয়েছি ব্যক্তিগত এবং সামাজিক দুই কারণেই। আমার মনে হয়েছে যে এই দীর্ঘ 5 বছরে 2020 থেকে মার্চের লকডাউনের আগে থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমি ফেসবুক ইউটিউবে যেভাবে ব্যবহার করেছি সেটা নজিরবিহীন। আমি কখনো ভাবিনি এইভাবে, এই ভূমিকায় আমি অবতীর্ণ হব। তার ফলে বর্তমানে আজকেও আমাকে আরেকজনের সঙ্গে আলাপ করিয়ে দিলেন, একটু বেরিয়েছিলাম। কি আমার পরিচয়? না, আমি একজন এই সময়কার বিখ্যাত ইনফ্লুয়েন্সার। তো ইনফ্লুয়েন্সার হয়ে গেছি লেখক থেকে। বেশ, এটা পরিকল্পনা মাফিক হয়নি। তো আমার এই যে ভূমিকায় অবতীর্ণ হওয়াটা সময়ের দাবি। ইদানিংকালে দেখতে পাই যে অনেকে ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য কোর্স করাচ্ছেন। আমার বন্ধু তালিকাতেও ইনবক্সে এরকম কেউ কেউ আছেন যারা ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য বলেছেন, আমাকে জানিয়েছেন তারা চেষ্টা করছেন, কোর্স টোর্স করছেন কিভাবে ইনফ্লুয়েন্সার হওয়া যায়। অর্থাৎ আমি ইউটিউবে যত ইনফ্লুয়েন্সার দেখেছি বা ফেসবুকে, সবাই উপার্জনের জন্য ইনফ্লুয়েন্সার হন, ওটা একটা উপার্জন দেয়। কিন্তু আমি সেইভাবে ইনফ্লুয়েন্সার বলে লোকজন আমাকে যে আলাপ টালাপ করিয়ে দিচ্ছে বিভিন্ন মানুষের সাথে, বা আমাকে চিনছে, এইভাবে আমাকে শনাক্ত করছে, সেটা কনসাসলি আমি কখনো ইনফ্লুয়েন্সার হব বলে এইরকম কার্যকলাপ করিনি, এবং ইউটিউব ফেসবুক থেকে কোনো উপার্জনের আশা নিয়ে কখনোই আমি এখানে লেখালেখি বা লাইভ করিনি। যাই হোক, সেটা সময়ের একটা মহাকালের একটা ইচ্ছে, সেইভাবে আমার একটা পরিচয় গড়ে উঠেছে। কিন্তু সবকিছুরই তো একটা যেমন শুরু আছে, তেমন একটা শেষও আছে বা বিরতিও আছে। তো আমার মনে হয়েছে যে এই সময়ের মধ্যে আমি যত ভিডিও করেছি, লাইভ করেছি, নিউ ওয়ার্ল্ড অর্ডার ভ্যাকসিন, আগামীতে যেগুলো আসবে, নিপা ভ্যাকসিন, ডেঙ্গু ভ্যাকসিন, বার্ড ফ্লু ভ্যাকসিন, ক্যান্সার ভ্যাকসিন, ওপিভি, আইপিভি থেকে শুরু করে র্যাবিস, কিছু বাদ দিইনি, চাইল্ডহুড ভ্যাকসিন, অ্যালুমিনিয়াম, বিভিন্ন রকমের টেস্ট প্রোটোকল, এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে মনে হয় আমার যতদূর ধারণা 300-400 তারও বেশি ভিডিও হবে, আমি গুনে দেখিনি, তাই তো আরো বেশি হবে। তো আমার যাদের আগ্রহ থাকবে তারা সেখান থেকে খুঁজে খুঁজে সার্চ করে করে দেখবেন, অসুবিধে কি রয়েছে। আমাকে তো মিস করবার কোনো কারণ নেই, তাই তো। অর্থাৎ আমি ইউটিউবে বা ফেসবুকে এখন নিষ্ক্রিয় থাকলেও, হয়ে গেলেও, আমার
যা যা ভিডিও রয়েছে, যত লম্বা লম্বা ভিডিও রয়েছে, সেগুলো যদি আপনারা মন দিয়েও দেখতে চান, যারা দেখেননি, যারা ইতিমধ্যেই আমার সঙ্গে আছেন তারা তো দেখেই ফেলেছেন, তাদের ব্যাপার নয়। আমি নতুনদের কথা বলছি, বা যারা নবাগত, তাদের অনেক দিন লাগবে, তাই তো? সেগুলো তো রইলই। আর আর একটা উপলব্ধি বলি যে এই কয়েক বছরে, 5 বছরে, 5-6 বছরে, যারা আমার সঙ্গে, মানে ওই যে, যদি ওই বলা হয় না, ফেসবুক নামক সমুদ্র, সোশ্যাল মিডিয়া নামক সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্ত যা পাবার আমি পেয়ে গেছি, আর নতুন করে পাবার কিছু নেই আমার মনে হচ্ছে। কারণ আমরা একটা বৃত্তের মধ্যে, আমাদেরকে একটা বৃত্তের মধ্যে আটকে দেওয়া হয়েছে। তো আমার এই ফেসবুক পেজে কোনো কোনো মাসে, বা ওই যে 28 দিন মধ্যে দেখা যায় যে 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 7 মিলিয়ন ভিউ হয়েছিল। এখন তো স্বাভাবিকভাবে আমি অনেকটা কমিয়ে দিয়েছি পোস্ট করা। তো তাতে করে কিছু হয় না, মানে অ্যালগোরিদম, আমি যেটা দেখেছি, ভিউ দিয়ে কিছু হয় না, লাইক কমেন্ট দিয়ে কিছু হয় না। আমি চেয়েছিলাম ওই যে দুটো লাইন, চোখে ওই যুদ্ধই হোক অথবা প্রেম, চোখে চোখ রেখেই করতে হয়, তাই তো? তো সেই রকম মানুষ ইতিমধ্যেই আমার হোয়াটসঅ্যাপে চলে এসেছেন, এবং গ্রুপে চলে এসেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসেছেন। যাদেরকে গ্রুপে অ্যাড করিনি, ইচ্ছে করেই করিনি, তারা কেউ কেউ চাননি, বা আমি নিজেও চাইনি, কারণ তারা এমনিতেই আমার সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগে আছেন, তাদের গ্রুপে রাখার দরকার পড়ে না। অর্থাৎ আমি কিছু মিস করব না। যারা এতদিনে, মানে যাদেরকে পাওয়ার, মানে সঙ্গে নিয়ে লড়াইটা চালিয়ে যাওয়ার, এবার আমার ফোকাসটা হচ্ছে মূলত অফলাইনে, গ্রামে গঞ্জে। এই ফোকাসটা, এই লড়াইটা কে আমার মনে হয় যে এই আমার টার্গেট। হ্যাঁ, অনেকে প্রশ্ন করছেন যে 301 জন বা 302 জন কেন? বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপে তো 1000-এরও উপর মনে হয় মানুষ নেওয়া যায়, কিন্তু আমি এটা কেন ঠিক করেছি, কারণ আমার সাধ্য, আমি এত মানুষকে কভার করতে পারবো না। কারণ আগামীতে আমি তো জানি কি সময় আসতে চলেছে, প্যান্ডেমিক টিটি হয়ে গেছে। তো আমি এই জন্য বেছে বেছে ফিল্টার করে এমন কিছু মানুষকেই এই গ্রুপে রাখবো, যাদের সদিচ্ছা সম্পর্কে, মানে এই যে আমাদের লড়াই, এই সম্পর্কে তাদের মধ্যে কার্পণ্য নেই, পাশে থাকার ক্ষেত্রে সাধ্যমতো তারা রয়েছেন, থাকবেন, এবং তারা বিপদে পড়লে এই বাধ্যতামূলক ভ্যাকসিন, না বাধ্যতামূলক তো নয়, আর্টিকেল 21 অনুসারে ওই সে বিভিন্ন কায়দা করে যখন চাপ আসবে, তখন যেন আমি তাদের কাছে ছুটে যেতে পারি। এই গ্রুপে অ্যাক্টিভ, নামের পাশে অ্যাক্টিভ যোগ করা মানুষ অত্যন্ত কম আছেন, যারা এইভাবে ছুটে যেতে রাজি আছেন। আমি হিসেব করে দেখলাম বড়জোর 5 থেকে 6 জন, আমাকে নিয়ে হয়তো 6-7 জন, খুব বেশি হলে। তো এই 302 বা 3 জন মানুষকে যখন আমি অ্যাড করব, এবার তাদের যখন এই পরিস্থিতি শুরু হবে ভোটের পরেই, আজকে বলবো কি কি হতে পারে আমার আশঙ্কা, আমি আপনাদের মানসিক প্রস্তুতি দেব। তখন আমি যদি 1000-2000 এরকম করি, তাহলে কজনকে আমি সাপোর্ট দিতে পারবো? আমার সাধ্য অত্যন্ত সীমিত। যেভাবে আমার পোস্ট ভাইরাল হয়েছে, গালিগালাজ খেয়েছি, হয়েছে, প্রশংসাও পেয়েছি, ইনফ্লুয়েন্সার হয়ে গেছে, তো যত যত লাইক কমেন্ট হয়েছে বিভিন্ন পোস্টে, but they didn't translate into action, তাই তো? থিওরি উইদাউট প্র্যাকটিস, থট উইদাউট প্র্যাকটিস ইজ মিনিংলেস, আমি মনে করি তাই। অর্থাৎ এত এত কমেন্ট, এত এত শেয়ার, এত এত প্রশংসা, নিন্দাটা বাজিয়ে দিলাম, সেটা যদি গ্রাউন্ড লেভেলে তার অ্যাকশন, ফ্রুশন না দেখা যায়, তাহলে সেটা কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। কিন্তু হ্যাঁ, একদমই কি নেই, অবশ্যই যাদেরকে আমি এই যে দীর্ঘ 4-5 বছরের মধ্যে যারা আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছেন, তারা একদম আমার বেশ, মানে একটা উল্লেখযোগ্য অংশ, যাদের উপর নির্ভর করে পথ চলা যায় আগামীতে, তাদেরকে নিয়েই আমি এই গ্রুপটা করছি। গ্রুপের বাইরেও কেউ কেউ আছেন যারা
আগামীতে আমি যাদেরকে পাবো। সুতরাং আমার তো অফলাইনের যে লড়াই, গ্রামে গঞ্জে যাওয়া, সেটা তো অব্যাহত থাকবে। আসলে কারণটা এটাই বলি, প্রথমত আমার গ্রামে গঞ্জে যাওয়া শুরু হবে। আর গ্রামে গঞ্জে আমি দু রকম ভাবে যাই। কোনো সহযোদ্ধা কোনো সভার উদ্যোগ নিলে সেখানে যাই, এবং শুধু তাই নয়, আমি নিজে থেকেই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে গঞ্জে নিজে নিজেই ঘোরাঘুরি করি, স্বতঃপ্রণোদিত ভাবে, কোনো সভার দরকার পড়ে না। সেটাও একটা কাজ, তাই তো? সেটাও একটা কাজ। তো আবার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেও আমাকে সক্রিয় থাকতে হবে। অনেক মানুষ আছেন বিভিন্ন সমস্যায় থাকেন। এই যেমন আমাদের এক সহযোদ্ধা, ভ্যাকসিন নেওয়ার পরে তার সঙ্গে আলাপ হয়েছে, তার স্ত্রীর মিসক্যারেজ হয়েছে, যেটা হবে। করোনা ভ্যাকসিনের যারা কোভিশিল্ড নিয়েছেন তাদের একটা সংখ্যক নারীদের মিসক্যারেজ হবেই। তো সেক্ষেত্রে তার খাওয়া দাওয়া, ডায়েট চার্ট কি হতে পারে, সেগুলো পাঠানো। এই সব মানুষ যারা আমার সঙ্গে আছেন এবং যাদের উপর নির্ভর করা যায়, তাদের জন্য তো আমাকে সময় দিতে হবে। এদিকে লেখালেখি আছে, রিসার্চ ধর্মী আরো একটি বই লিখছি। তো আমার অনেক পাঠক যারা বইমেলায় এসে বলে যে স্যার আপনার পরের বইটা কবে বেরোবে। এরকম কিছু পাঠক সত্যিই আছে যারা পড়তে ভালোবাসেন। তো বছরে মাত্র একটা বই শুনে তারা একটু মানে হয়, এরকম পাঠকও আছে আর কি। সেটা তো আমার এখন ইচ্ছে করে আর কি, যে আমি তো লেখক, তো আমার বছরে একটাই বা কেন বই বেরোবে, আমার একাধিক বই বেরোবে। আমার তো পাঠক আছেন যারা সত্যিকারের পাঠক, হাজার হাজার দরকার নেই, কিছু তো আছেন, তাদের জন্য লিখব। অর্থাৎ লেখক সত্তাকে আমি আবার জোর দিতে চাইছি। অর্থাৎ লেখালেখি, গবেষণামূলক লেখালেখি বা লেখালেখি, কন্টেন্টের অভাব নেই, পাঠকও আমি সিরিয়াস পাঠক পেয়েছি। তো বছরে একটার বদলে দুটো বই করব, সমস্যা কোথায়? যারা পড়ার পড়বেন। আর গ্রামে গঞ্জে কাজ করব, ইউটিউব গ্রুপে অ্যাক্টিভ থাকব, সেখানে লেখালেখি চলবে বা অন্যান্য বিষয়গুলো চলবে। আর এইসব যারা আমার সঙ্গে রয়েছেন সহযোদ্ধা পাঠক, তাদের ব্যক্তিগত সমস্যায়, খাদ্য পথ্য, অসুস্থতা, এই যেমন একটি উদাহরণ দিলাম, সেক্ষেত্রে আমাকে ভূমিকা নিতে হবে। এখন আমি যদি অনেক অনেক লোককে সামিল করি, তাহলে আমি এত সময় দিতে পারবো না। তাই তো 302 জন, মানে তার মধ্যে দুটো বাদ দিন, 300 জন। তো 300 জন মানে নট এ ম্যাটার অফ জোক। এবার তাদের ওপর যখন চাপ আসবে, কাদের ওপর চাপ আসবে, কিভাবে আসবে আমি বলে দিচ্ছি। কারণ এর মধ্যে আমি আর যেহেতু লাইভে আসবো না, ইনঅ্যাক্টিভ থাকবো ফেসবুক, ইউটিউবে, তাই আপনারা একটু মানসিক প্রস্তুতি নিয়ে থাকবেন। এবং এগুলো মিলিয়ে নেবেন বলে কোনো হামবড়া ব্যাপার নয়, বাস্তবতা এটাই। বাস্তবতা হিসেবে আমি আপনাদেরকে মানসিক প্রস্তুতি নিতে বলবো। কারণ ভোটের ঘোষণা মার্চেই হয়ে যাবে আমার যতদূর ধারণা। কারণ 28শে ফেব্রুয়ারির মধ্যে ওই এসআইআর যেমন তেমন, যেমনই হোক না কেন, ভোট ফোট নিয়ে চিন্তা নেই, সবাই দিতে পারবেন, ওসব গল্প, ডেটা কালেকশন হয়ে গেছে। যাই হোক, তো মার্চেই ভোটের ঘোষণা করে দেবে ওরা। অর্থাৎ ধরে রাখুন এপ্রিল মে এর মধ্যেই ভোট কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা একটা অন্য খেলা দেখতে পাবো। খেলাটা কি হবে সেটা আমি জানি, প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেছে। তো সুতরাং তো মানসিক প্রস্তুতি আমি আপনাদের দেবই, অবশ্যই দেব। আর একটা কথা বলি, আমি ফেসবুকে না থাকলেও হোয়াটসঅ্যাপে থাকবো সক্রিয়, গ্রুপে তো থাকবই। তো সেক্ষেত্রে যারা আগামীতে, যাদের উপর চাপ আসবে, একা সামলাতে পারবেন না মনে হচ্ছে, ডকুমেন্টস চাই, বা আমাদের যারা গ্রুপে আছি অ্যাক্টিভ মেম্বার, তাদের শারীরিক উপস্থিতি চাই দরকার হলে, ফোনে বা ফিজিক্যালি। তো তারা যদি মনে করেন, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, যোগাযোগ থাকবে। সেক্ষেত্রে নিশ্চয়ই
আমি থাকব। কিন্তু নিছক ওই ফেসবুকে বহু ভিডিও আমি করেছি, বহু লম্বা লম্বা ভিডিও, বহু তথ্য দিয়েছে। তো ওসব জ্ঞান মানে বিদ্যে বোঝায় বাবু মশাই হয়ে লাভ নেই, বিকজ দোজ ডিডন্ট ট্রান্সলেট ইনটু অ্যাকশন এট অল। আমি নিজে উপলব্ধি করে দেখেছি, বেশিরভাগ মানুষই যত বেশি জানে বোঝে তারা তত নিষ্ক্রিয় হয়, আর্ম চেয়ার ক্রিটিক হয়ে যায়। ব্যতিক্রম অবশ্যই সুভাষচন্দ্র বসুর মতো মানুষ, বিবেকানন্দের মতো মানুষ, সক্রেটিসের মতো মানুষ, এরা ব্যতিক্রম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যখন কোনো মানুষ খুব বেশি বোদ্ধা হয়ে যায়, আমি নেগেটিভলি ব্যবহার করছি, তারা সামাজিক জীবনে ইনঅ্যাক্টিভ হয়ে যান। ব্যতিক্রম থাকতেই পারে, ওই যে বললাম কিছু ব্যতিক্রম। তো অনেকেই দেখেছি অনেক কিছু জানতে চান, মেসেজ করে স্যার এটা নিয়ে কিছু বলুন, ওটা নিয়ে কিছু বলুন, কিন্তু বাস্তব জীবনে তাদের অ্যাক্টিভিটি নিয়ে আমার সন্দেহ আছে। কিছু কিছু ক্ষেত্রে জানিও তারা কাউকে বলেনি না। বলবো, এবার আপনাদের বলতে হবে, বাঁচতে গেলে বলতে হবে, কি কি হতে হবে সেটা বলছি আপনাদের। তো যাই হোক, সেই ক্ষেত্রে যারা মনে করছেন যে পাশে থাকবেন, কলেজ স্ট্রিট থেকে বই সংগ্রহ করুন বা কুরিয়ারের মাধ্যমে বই সংগ্রহ করতে চাইলে জানাবেন। কলেজ স্ট্রিটে কোথায় বই পাওয়া যায় সেটা বারবার করে আমার ফেসবুকে দেওয়া আছে, কফি হাউসের সঙ্গে লাগানো, ইন্ডিয়ান কফি হাউস, অ্যালাইড বুকস। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইউটিউবে দেওয়া আছে 9007402994। কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকলে বা গ্রুপে অ্যাড হতে চাইলে জানাবেন, আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, শুধু ব্যক্তিগত স্বার্থে নয়, সামাজিক ভূমিকা আপনার আছে বা থাকবে এরকম যদি মনে করেন তবেই হোয়াটসঅ্যাপ করবেন। কারণ এই গ্রুপে সামিল হতে গেলে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো ইতিমধ্যেই আমি বলেছি, বিভিন্ন জায়গায় লিখেওছি। তো সেটা জেনে বুঝে তারপরে অগ্রসর হবেন। তো এটা রইল, অর্থাৎ ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ মি। আর গ্রুপে অ্যাড হতে চাইলে সেটা জানাবেন, সেক্ষেত্রে যা আছে সেটা পাঠানো হবে আপনাকে। তারপরে আপনি যদি হ্যাঁ বলেন হ্যাঁ, না বলেন না, তবে কোনো একটা রেসপন্স দিতে হবে। তারপরে দেখলেন, দেখার পরে কিছু বললেন না, এরকম হলে কিন্তু আমি দেখেছি, আমি কিন্তু অনেক হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই ব্লক করে দিয়েছি। যারা নতুন, আগে কখনো আলাপ হয়নি, সিম্পলি ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম লেখাবেন বলে কোনো কিছু না জেনে না দেখে পড়ে মেসেজ করেছিলেন, তারপরে যখন শর্তগুলো পাঠানো হয়েছে, মানে নিয়মাবলী পাঠানো হয়েছে, সেটা দেখার পরে তারা কোনো প্রতিক্রিয়ায় দেননি, এসব ক্ষেত্রে আমি কিছু কিছু নাম্বার ইতিমধ্যেই ব্লক করেছি। কারণ আগামীতে যে লড়াই যেটা হয়েছে আমার এই রকম কিছু মানুষকে নিয়েই, কারণ সম্ভব নয়, আপনি চাইলেও আমি চাইলেও এইটাকে নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রক্রিয়াকে রিভার্স করতে পারবো না। যতগুলো লাইভই করি, যতগুলো ফেসবুক পোস্টে দিই, পারবো না। আর সব মানুষকে ভ্যাকসিন থেকে সতর্কও করতে পারবো না, সজাগও করতে পারবো না, সম্ভব নয়। যে আমি যতই লাইভ করি না কেন, ওই কিছু মানুষের মধ্যেই আটকে থাকবে, সেগুলো ছড়ায় না, আমি জানি। তো তাহলে অন্তত কিছু মানুষ যাদেরকে আমি নিশ্চিতভাবে হেল্প করতে পারবো, পাশে থাকতে পারবো, শুধুমাত্র ভ্যাকসিন থেকে অব্যাহতি দেওয়া নয়, স্বাস্থ্য সংক্রান্ত থেকে শুরু করে বিভিন্ন রকমের স্বাস্থ্যবিধি, হ্যাঁ স্বাস্থ্যবিধির ওপরেও ভিডিও আছে ইউটিউবে। তো সেই সংখ্যক মানুষকেই আমি বেছে নিতে চাইছি, টু বি শিওর অ্যান্ড সার্টেইন। কারণ এখন একটা সংঘবদ্ধ, দানাবদ্ধ লড়াইয়ের দরকার আছে। তো এই কারণেই আমি বাড়াতে চাইছি না। হ্যাঁ, সেরকম যদি মনে হয় আগামীতে যে হ্যাঁ আমি 300 বলেছি মানে অনেক অনেক, এই কারণেই আমাদের এখন 154-55 এরকম হয়েছে আমাদের সদস্য। তো
যেহেতু আমি অনেকটা খোঁজ খবর নিয়ে জেনে শুনে সদিচ্ছা বুঝে সেগুলো বুঝে আমি অ্যাড করছি আর কি। তো যাই হোক, তাহলে ওই দিকটা গেল। আপনাদের জানা বোঝার জন্য চিন্তা নেই, ইউটিউবে সব রকমের ভিডিওই পাবেন, সেগুলো নিয়ে ভাবুন, চর্চা করুন। আর এই গ্রুপটা কিন্তু ওই বললাম, যারা মনে করছেন যে বাধ্যতামূলক ভ্যাকসিন এড়াতে পারবেন না, সহযোগিতা চাই, এই কারণে আসুন। শুধু তো নিজেরা মাজলে হবে না, গ্রুপকে যাতে করে আমরা সার্ভাইভ আমরা করতে পারি, তার জন্য যে অন্য যে বিষয়গুলো আছে সেগুলো যথাসাধ্য চেষ্টা করতে হবে। সেগুলোও আপনাকে পাঠানো হবে নিয়ম। গ্রামে গঞ্জে সভা আপনি উদ্যোগ নাও নিতে পারেন, কিন্তু আপনার আশপাশে হলে আপনাকে একটু যেতে হবে, আগে থেকে যদি জানানো হয়। সেক্ষেত্রে আপনি যদি কোনো বক্তার ভূমিকা নিতে পারেন, সবসময় আমার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হবে না, সেটাও আপনি জানাবেন। আর গ্রুপের চাঁদার ব্যাপারটা নেই, বইপত্রের ব্যাপারটা রয়েছে, তো সেটাও আপনি জানাবেন। তো এই বিষয়গুলো ভালো করে ভেবে চিনতে তারপরে গ্রুপে আসার কথা মানে ইচ্ছে প্রকাশ করবেন। আর ইতিমধ্যেই জানাই যে আজ দু একটি বই এরকম যারা অক্ষম ফাইন্যান্সিয়ালি তাদেরকে দিয়েছি। এখনো কিছু বই আছে, তো যারা মনে করবেন আমাকে মেসেজ করতে পারেন, বইগুলো উপহার হিসেবে দেওয়া হচ্ছে ইতিমধ্যে। কিছু বই, বেশি নেই, এখন অবশিষ্ট রয়েছে। বেশ, এবার আসি আগামীর প্রস্তুতি। যেহেতু আমি বেশ কিছুদিন থাকবো না, অনেকে বলেছিলেন যে ভোট হবে না, আমি বলেছিলাম না, ভোট হবে। বইমেলাতেও কে যেন এসে বললেন যে ভোটটা হয়তো হবে না, ভোট হবে, এবং ভোটে কে জিতবে সেটাও বহু আগেই আমি বলেছি। তো এবার আগামীতে কিভাবে প্রস্তুতি নেবেন, একটা কাজই আমি এখন পারি, যেটা পারছি, সেটা হলো চাইল্ডহুড ভ্যাকসিনই যদি আপনি আটকাতে চান, যোগাযোগ করুন। সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়কেই কিন্তু বুঝতে হবে, কনসেন্ট করতে হবে, এবং আপনি যে প্রান্তেই থাকুন না কেন দুজনকেই দেখা করতে হবে আমার সঙ্গে। তবে হ্যাঁ, ইতিমধ্যে 4-5 বছরে যারা আমার হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া এসব কাছাকাছি জায়গায় থেকেও আমার সঙ্গে যোগাযোগ করেননি, এত আহ্বান সত্ত্বেও, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই ভাববো সময় দেব কিনা তাদের জন্য। একদম স্ট্রেট বলে দিলাম, বহু আহ্বান করেছি। আবার শুনুন, 3-4 বছর ধরে আমার প্রোফাইলে আছেন, ইউটিউবে আছেন, ফেসবুকে আছেন, অথচ হাওড়ায় থাকেন, হুগলিতে থাকেন, 24 পরগনায় থাকেন, নদিয়ায় থাকেন, মুখোমুখি হওয়ার সময় পাননি। এবার সমস্যায় পড়ে সময় বের করতে চাইবেন, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে সাহায্য করব, তবে অনেক কিছু জেনে শুনে বুঝে নেওয়ার পর, তাই তো? এটা আমার সে অধিকার আমার আছে বলে আমার মনে হয়। গেল, তাই চাইল্ডহুড ভ্যাকসিন বলুন আর সাবালক ভ্যাকসিনের এখন জোর নেই, ভোটের পরে হবে সেটা। যদি রেজিস্ট করতে চান, করেন, তাহলে আমার সহযোগিতা, আমাদের গ্রুপের সহযোগিতা আপনি পাবেন অবশ্যই। তো সেক্ষেত্রে অবশ্যই জানাবেন, হোয়াটসঅ্যাপ করবেন, এবং এটা মাথায় রেখে করবেন যে চাইল্ডহুড ভ্যাকসিনের ক্ষেত্রে ওই ফোনে টোনে হবে না। হ্যাঁ, যারা ইতিমধ্যেই আমার পরিচিত, দেখা করেছেন, একবার হয়েছে, একাধিকবার, তাদের কথা বলছি না। জীবনে আপনার সঙ্গে দেখাই হয়নি, হঠাৎ করে আপনি চাইল্ডহুড ভ্যাকসিন রেজিস্ট করতে চান, ফোনে আপনাকে সব বলে দেব, ফোন করে, না আমি সেটা করতে পারবো না, এটা সম্ভব নয়, আমাকে মুখোমুখি হতে হবে, তারপরই সম্ভব হবে। ঠিক আছে, গেল। এবারে আসি, ভোট আসছে আমরা জানি, অর্থনীতিটাকে বুঝলেই বুঝতে পারবেন যে আগামীতে কি ধরনের কন্ট্রোল পরিস্থিতি আসতে পারে। প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেছে, সে তো আমরা সবাই জানি, এবং এই যে নিপা ভাইরাস, ওই যে নিপা ভাইরাসে বাংলাদেশে কে একজন মারা গেছে, কোন মহিলা, সেটাকে হু অনুমোদন দিয়েছে,
অর্থাৎ নিশ্চিত করেছে। বারাসতের ক্ষেত্রে মরেনি, কিন্তু বাংলাদেশে মরেছে, কেরালায় মরেছে। তো হু থেকে তো আমেরিকা বেরিয়ে গেছে, তাতে কিছু যায় আসে না। হু আমাদের দেশকে কন্ট্রোল করবে চীনকে সামনে রেখে। এবং আপনারা জানেন যে চীন রাশিয়ার একটি ক্যান্সার ভ্যাকসিনকে স্পন্সর করছে মার্কেটিং এর জন্য, দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আসছে। তো সুতরাং এই যে ভোটকে কেন্দ্র করে মাননীয় যে পলিসিগুলো নিয়েছেন, সেই পলিসিগুলোর দিকে তাকালেই আপনারা আগামীর ছবিটা বুঝতে পারবেন। কি হ্যাঁ, মাননীয়াই থাকছেন, সন্দেহই নেই। তো যাই হোক, কি গ্রিন পুলিশকে ভাতা বাড়ানো মানে পরিবেশ টোটাল কন্ট্রোল। আশা কর্মীদের ভাতা বাড়ানো, 1000 না 1500 বাড়িয়েছেন আশা কর্মীদের, সিভিক পুলিশদের, তাই তো। স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, নার্স সংখ্যা বাড়ানো হয়েছে, পুলিশ নিয়োগ হচ্ছে, সংখ্যা বাড়ানো হয়েছে, শিক্ষক নিয়োগ ঝুলে আছে। তো এগুলো দেখলেই তো বোঝা যায় লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হলো, বেকার ভাতা অগাস্ট থেকে দেওয়া হবে। তো মাননীয়া অগাস্টে থাকবেন, মাননীয়া জানেন তো নাকি? হ্যাঁ, কি বলছেন? অগাস্ট পর্যন্ত শিক্ষকদের মেয়াদ বাড়ানো হয়েছে, তাই তো অগাস্ট পর্যন্ত 2016 বাতিল প্যানেল, যোগ্য শিক্ষকদের মেয়াদ অগাস্ট, বেকার ভাতাও অগাস্ট। কি তো মাননীয়া তো থাকবেন, মাননীয়া তো জানেন, দাদাও জানেন, কেন্দ্রেও জানেন, আন্তর্জাতিক সমীকরণ অনুসারে জিওপলিটি তৈরি হয়। ওইভাবে মাইক্রো লেভেলে গোড়াটা না বুঝে, শেকড়টা না বুঝে পাতায় পাতায় লাফালাফি করলে হয় না কিছু, ঠিক আছে? দ্যাট ইজ সিম্পলি স্টুপিডিটি। তো বেকার ভাতা আসছে, যেটা বহু আগে বামফ্রন্ট সরকার চালু করেছিল ভাতা, তাই তো, দীর্ঘদিন বন্ধ ছিল, সেটা আবার ফিরে আসছে নতুন কলেবরে, কত করে? 1500 টাকা করে। তো এসআইআর হয়ে গেল, সবার ডেটা নিয়ে নেওয়া হয়েছে, ডিজিটাল প্রোফাইল হয়ে গেছে। এবার ধরে ধরে সেইভাবে ডেটা দেওয়া হবে টোটাল কন্ট্রোল হিসেবে। আর ভৌ ভ্যাকসিন না বুঝে যাবেন কোথায়? আপনার অর্থনীতি তো শেষ, আপনার পেটের কজন লড়াই করবে? আসছে কি কি খেলা ওরা খেলবে। তাহলে পুলিশ, স্বাস্থ্যকর্মী নিয়োগ, স্বাস্থ্যকর্মীদের ভাতা বৃদ্ধি, তাই তো, শিক্ষকদের নিয়োগের ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন, ডি এর ব্যাপারটাও বুঝতে পাচ্ছেন। ডি এর রায় বেরিয়ে গেছে, তারপর কি হলো? 25% ডিএ কবে দেবেন, অ্যাকাউন্টে কবে ঢুকবে? আবার তো শুনছি সংগ্রামী শিক্ষক মোর্চা পথে টথে নামবেন। তো সুপ্রিম কোর্ট বলেছেন যে বাকি 75%-র জন্য কমিটি গঠন করা হচ্ছে, গত জুলাইয়ের মধ্যে নাকি ওটা দিয়ে দিতে হবে। তো মাননীয়া কবে দেবেন? আর মাননীয়া না দিলে সুপ্রিম কোর্ট কি করতে পারবেন সে ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে? এসব নিয়ে বহু আলোচনা আগামী করেছে, ধারণা আছে কিছু? মাননীয়া কতবার আদালত অবমাননা করেছেন, আদালত অবমাননা করেও বহাল তবিয়তে টিকে আছেন। রহস্যটা বুঝতে পারেন না? আপনারা শিক্ষক না? আপনারা মাস্টারদার উত্তরসূরি না? সর্বপল্লী রাধাকৃষ্ণনটা বললাম না, মাস্টারদাই বললাম। শিক্ষক হিসেবে উনিই আমার প্রিয়, শ্রদ্ধেয়, সর্বপল্লী রাধাকৃষ্ণনের তুলনায়। থিসিস তো চুরি করেননি অন্তত। যাই হোক, তাহলে বকেয়া দিয়ে 4 লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক সহ, ওটা তো জানেন যে মামলাটার রায় এসেছে, তো সেটার 25% ডিএ দিলে কত টাকা লাগবে? কত 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 শো হাজার কোটি টাকা ব্যয় হবে মাননীয়ার, সে ধারণা আছে? তাহলে মাননীয়া যদি সেটাই দিয়ে দিতেন,
তাহলে এই যে আম, উম, স্বাস্থ্যকর্মীদের ও আশা কর্মীদের ভাতা বাড়ানো, লক্ষ্মীর ভান্ডার বাড়ানো, বেকার ভাতা অগাস্ট থেকে, গ্রিন পুলিশের ভাতা বাড়ানো, এগুলো উনি কিভাবে করতেন? করতে পারবেন ওখানে দিলে? এখনো বহু খেলা আছে। রিভিউ পিটিশন জানেন তো? হ্যাঁ। রিভিউ এর পরে আবার কি হয় বলুন তো? কিউরেটিভ পিটিশন হয় তো। হ্যাঁ। আর ইতিমধ্যে যে 2016 প্যানেল, কত হাজার শিক্ষক? 26,000 শিক্ষক, তাই তো? তার মধ্যে আবার নিয়োগ কবে হবে 11-12 কিছু ধারণা আছে? নেই। বেশ। তো যাদের চাকরি চলে গেল, এখনো তো ঝুলে আছেন, তারা কি ডিএর দাবি করতে পারবেন? পারবেন না। আচ্ছা, নতুন নিয়োগ হলে তারা কি ডিএ পাবেন? যে নতুন যে সরকারের যে সব রোপা টোপা হয় না, বিভিন্ন রকমের রোপা আছে, তো সেখানে তারা কত পার্সেন্ট ডিএ পাবেন? আর নিয়োগটা হলে কিভাবে নিয়োগ হবে সেগুলো একটু ভাবতে হবে, কখন হবে, তাই না? বহু রকম প্রশ্ন আছে তো। তারপরে দেখুন, আবার টেট উত্তীর্ণ হতে হবে 2027-এর মধ্যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে, আপার প্রাইমারি হলে। ওটা এক্সটেন্ড করে 11-12 অবধি করবে বলে আমার বিশ্বাস আগামীতে। বহু আগেই বলেছি, সেটা হয়েই আছে। তাহলে ওইখানে যত যত শিক্ষক বাদ চলে যাবেন, টেট টেট সবাই পাশ করবেন? কোশ্চেন সেভাবে করবে? হুম। তো তাহলে তারা কি ডিএর দাবি করবেন? তারা ভাববেন চাকরিটা কোনো মতে বেঁচে গেলে আমি একটু করে কমে খাই বাবা, এত লোন চলছে, হাউস বিল্ডিং লোন চলছে, কারো কারো আবার গাড়ির লোনও চলছে, যাই হোক। তো এত কিছু লোন চলছে আমাদের, তাহলে দিয়ে কোথায়? আগে টেটটা তো সামলাই। তো সুতরাং ওই রকম হতে হতেই ওই 25% ডিএর গল্প হতে 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 দেখবেন টেটের গল্পটা চলে আসবে। প্যানিক আফটার প্যানিক, আর ভ্যাকসিন তো আছেই। তো যাই হোক, আপনারা আশা করতেই পারেন, করুন, আমার কোনো সমস্যা নেই। এটা নিয়ে বলে আমি অনেকের আম, চক্ষুশূল হয়েছি, আইসর হয়েছে। নতুন করে আর হয়ে লাভ নেই, অবশ্য নতুন করে আর কি হবে। যাই হোক, ওই বিদায়, বিদায় বলবো না, বেশ কিছুদিনের একটা রিসেস নিচ্ছি, ব্রেক নিচ্ছি, তো তাই একটু মনে হলো আর কি বলি। বেশ, এবার কি হবে? ভোটের পরেই ডেঙ্গু ভ্যাকসিন আসবে, 4-5টি ক্যান্ডিডেট রেডি। লাইনে আর কি কি আছে? নিপা ভ্যাকসিন দেরি আছে, একটু দেরি, আগে ডেঙ্গু। বার্ড ফ্লু ভ্যাকসিন, আমি ওগুলো বহু ভিডিও বলেছি। মাংস টাংস দোকান টোকান তুলে দেবে, বিভিন্ন রকম লাইসেন্সিং করবে, মানুষকে মল থেকে মাংস কিনতে বাধ্য করবে, এগুলো বহু আগেই আমি বলেছি, আর বাড়াচ্ছি না। আমি ভ্যাকসিনের ব্যাপারটা বলছি। 9 থেকে 14 প্রথমে বাচ্চাদেরকে, ওটা আবার কোনো কোনো ভ্যাকসিন ক্যান্ডিডেটের ক্ষেত্রে 60 বছর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, কিন্তু শুরু হবে বাচ্চাদের দিয়ে। যেটা সেরাম ইনস্টিটিউট আনছে ডেঙ্গু অল, যেটা সেটা একটা ডোজ ভ্যাকসিন, সিঙ্গেল ডোজ। ওটাই বেশ জোরদার সম্ভাবনা, ওটাই আমাদের দেশে বেশি করে দেওয়া হবে, কারণ সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন, বিল গেটসের ইনভেস্টমেন্ট তো বটেই। যাই হোক, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? শিক্ষকদেরকেও দিতে হবে, অর্থাৎ বা ছাত্রদেরকে বলবে, তো শিক্ষকরা তো কি মুশকিল, ওদের তো দিতেই হবে, মনে আছে করোনার বেলায়? আচ্ছা, তাহলে শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, নার্স, সরকারি কর্মচারী, এদেরকেই প্রথমে ভ্যাকসিনের ওপর, ভ্যাকসিনের যে দায়, চাপটা, এদেরকেই প্রথম ক্ষেত্রে চাপটা আসবে। সবার আগে চাপ আসবে স্বাস্থ্যকর্মীর ওপর, তারপরে চাপ আসবে পুলিশ কর্মীদের ওপর, এবং অবশ্যই শিক্ষকদের ওপরে। তো সেই ক্ষেত্রে আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে থাকবেন, কিভাবে সামলাবেন। আমি শুধু এইটুকু বলতে পারি, অচেনাদের ক্ষেত্রে ফেসবুক তো বিশাল সমুদ্র, ইউটিউবও তাই। বহু মানুষ আছেন, কমেন্ট করেন, এই করেন, কিন্তু আমি তাদের চিনি না, তাদের জন্যই বলি, আর্টিকেল 21 আছে, তখনও ছিল, করোনা কালেও ছিল,
এখনো আছে, যার মাধ্যমে কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয় জোর দিয়ে বলা যায়। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এমন হয়, আপনি সেটা যাতে সামলাতে পারেন তার প্রস্তুতি নিয়ে রাখুন। কিরকম? আপনি শুধু নিজে বুঝেছেন, নিজের পরিবারকে বুঝেছেন, আশপাশের প্রতিবেশীদের বোঝাননি, তাহলে ফল কি হতে পারে? করোনা না হয়, করোনার সময় একটা সাইকোসিস ছিল, তো সাইকোসিসটা কি মানে মারাত্মক ভয় কি ভাবছেন বিলুপ্ত হয়ে গেছে? না, ওটা আগামীতেও আপনারা দেখতে পাবেন। কেন দেখতে পাবেন? যাদেরকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে, খুব ব্যতিক্রম বাদ দিয়ে যারা 2-3 ডোজ করে নিয়েছেন আপনার আশেপাশে, আগামীতে যখন 5Gর বিস্তারটা বেশি করে হবে, অমৃত শপথ দ্বিতীয় খণ্ডে কিন্তু 5Gর সঙ্গে এই ভ্যাকসিনেশনের একটা যোগাযোগের কথা আমি বলেছি, একটা স্টাডি দিয়েছি সেখানে, যেখানে বিশেষজ্ঞরা, অবশ্যই দালাল নন, তারা আশঙ্কা করছেন, অর্থাৎ মাইল্ড কন্ট্রোল না হলে টোটাল কন্ট্রোল করা যায় না। তো সেটা যখন ছড়াবে, 5Gর বিস্তারটা হবে আরো বেশি করে। যে আপনি 5G মোবাইল নিন বা না নিন, কিন্তু আপনার আশপাশে যে 5Gর যে টাওয়ার, যে মেকানিজম, সেটা যখন আরো বেশি করে ছড়াবে, তো আপনি যে করোনামৃত নিয়েছেন, ভেক্টর ভাইরাল, কোভিশিল্ড, আর বিদেশে আমেরিকায় তো ফাইজারের বা মডার্নার মেসেঞ্জার RNA, যাই হোক, সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কে মননে একটা, এটা নিয়ে এখনো স্টাডি চলছে, আমি দ্বিতীয় খণ্ডে লিখেছি, এক ধরনের একটা বিক্রিয়া ঘটাতে পারে, যার ফলে মানুষ জম্বি বললে একটু ভালো হবে, এখন জম্বি আমরা দেখতেই পাই, ট্রেনে বাসে দেখবেন রিল ঘাটা জম্বি, পুরো মস্তিষ্ক কোনো কাজই করে না, তো সেরকম জম্বি আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। এদেরকে ফিট করা, AI এসে গেছে, এবার AI ফিট করার কাজে লাগানো হয়েই গেছে, আপনারা জানেন। এবার ধরুন আপনি শুধু বুঝলেন, আপনার পরিবার শুধু বুঝলে, আপনার পাশের ফ্ল্যাটে কাউকে বলেননি, বা পাড়া প্রতিবেশী কাউকে বলেননি, এবং আপনি খুব ভদ্রলোক এলাকায় থাকেন, তাহলে বিপদ। তখন স্বাস্থ্যকর্মীদের দরকার পড়বে না, তারাই আপনাকে চাপ দিয়ে ভৌটা গোঁজাবে, এবং আপনাকে থ্রেট বলা হবে যে আপনি ডেঙ্গু ছড়াচ্ছেন, আপনাকে মশা কামড়ে ওদেরকে কামড়াচ্ছে, তাই তাদের ডেঙ্গু হচ্ছে। আর এগুলো কি ডেঙ্গু? করোনা ভ্যাকসিন নেওয়ার 5 বছর অতিক্রান্ত, প্রথম ডোজ নেওয়ার 5 বছর অতিক্রান্ত হয়েছে। এরপরে আস্তে আস্তে যত এগোবে, দ্বিতীয় ডোজ কিছুদিন পরে নিয়েছেন, তৃতীয় ডোজ আরো পরে নিয়েছেন। 5 বছর একটা খুব ইন্টারেস্টিং ল্যান্ডমার্ক। 5 বছর, 10 বছর, 15 বছর। 15 বছর অনেক দূরে এখনো, আপাতত 5টা সামলান, 5-10 সামলান। তো সেই ক্ষেত্রে যত অসুস্থতা আসবে আগামীতে, এগুলো সব ভ্যাকসিনের কারণে অসুস্থতা। যারা ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকে চলে গেলেন, তো গেলেন, বেঁচে গেলেন, সেটা তো উত্তর বাড়বে, দেখতেই পাচ্ছেন। কিন্তু আরো অন্যান্য যত রকম অসুস্থতা, যেগুলো জ্বর, একটা সময় দেখবেন করোনা কালে ইনফ্লুয়েঞ্জা উবে গিয়েছিল, তখন ফ্লু বলে কিছু ছিল না, তখন সবকিছুই করোনা ছিল, হয়ে গেছিল। এরপরে একই কায়দায় ডেঙ্গু টেস্ট করা হবে, এবং তখন শুধু ডেঙ্গুই বেরোবে, অর্থাৎ ভ্যাকসিনের কারণে যে অসুস্থতাগুলো, জ্বর থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা, সেগুলো ডেঙ্গুর খাতায় ঢুকে যাবে, অর্থাৎ প্যানিক বাজির খেলা ওরা তৈরি করেই রেখেছে। তো আপনার পাড়া প্রতিবেশীরা তো ওই যে 5 বছর অতিক্রম করে যখন আরো বেশি করে এগোবে সময়, তারা তো অসুস্থ হবেই। আপনি না হয় প্রাকৃতিক পন্থায় ফিরে অনেকটা রেজিস্ট করছেন। হ্যাঁ, বলে দিই, যারা 2-3 ডোজ কোভিশিল্ড অন্তত নিয়েছেন বা কোভ্যাক্সিনও নিয়েছেন, কোভ্যাক্সিনের ব্যাপারটা একটু কম, সেটাও আমি লিখেছি, যাই হোক, তবুও তারা প্রাকৃতিক পন্থায় ফেরুন যতটা সম্ভব তাড়াতাড়ি। এই বিষয়ে ইউটিউবে আমার ভিডিও আছে, স্বাস্থ্যবিধি 1, স্বাস্থ্যবিধি 2। আপনাদের ব্যাপার, আপনারা কি ভাবছেন না ভাবছেন, ফিরবেন কি ফিরবেন না, আমার কিছু যায় আসে না। আমি বহু চেঁচিয়েছি, আপ টু ইউ, কারণ এখনো আমরা কিছুই দেখিনি।
তো তো সেগুলোকে ওরা ডেঙ্গু বলে দেবে, সেগুলোকে ওরা বার্ড ফ্লু বলে দেবে, সেগুলোকে ওরা নিপা বলে দেবে। অসুস্থতা তো ওদের এখন রেডি, প্রচুর মানুষ অসুস্থ হচ্ছে। পাশাপাশি মিথ্যে ডেটা তৈরি করা, মিডিয়া তো ওদের হাতেই আছে, তাই তো? সমস্ত কিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে আগামীতে। তাই পাড়া প্রতিবেশীদের একটু সঙ্গে রাখার চেষ্টা করুন। নিজে বুঝে সব বুঝে গেলাম, এটা হবে না, হলে মুশকিলে পড়বেন। ওই ফিয়ার সাইকোসিস সেটা আবার ওরা ক্রিয়েট করতে পারবে বলে ওদের বিশ্বাস, আমারও তাই মনে হয়। করোনাটা একরকম আর ডেঙ্গুটা আরেক রকম, বার্ড ফ্লুটা অন্যরকম। আর সবচেয়ে বড় কথা, ভ্যাকসিনটা গুঁজে দিয়ে 5Gর যে বিস্তার, এর সঙ্গে রিলেশন আছে ন্যানো পার্টিকেল, যেটাকে ন্যানোবট বলা হয়, যেটা আমাদের রক্তে প্রবেশ করানো হয়েছে। ন্যানোবট কি? ন্যানোযুক্ত রোবট, ন্যানোবট, সেটা কিভাবে কাজ করে, কিভাবে ব্লাড ব্রেন ব্যারিয়ার হুম হুম ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ভেদ করে, কিভাবে মস্তিষ্কে পৌঁছয়, কিভাবে মাইন্ড কন্ট্রোল করতে পারে, সমস্ত কিছু দ্বিতীয় খণ্ডে লিখেছি, দলিল হিসেবে রয়েছে। তো আমি এরকমের বই আরো লিখতে চাই আগামীতে। আমার এত কি দরকার এত বেশি করে বক বক করে সময় দেওয়া, এ তো সবই উবে যাবে। সোশ্যাল মিডিয়ার ওপর আবার নিয়ন্ত্রণ আসবে। মাঝখানে নিয়ন্ত্রণ এখন নেই, দেখতেই পাচ্ছেন। এখন আমাদের প্রোফাইল গুলোকে ওরা মানে রেস্ট্রিক্ট করছে না, রিচ কমাতে পারে, কিন্তু ওই যে ডিলিট করে দেওয়া, দেখুন আমার ইউটিউব চ্যানেলে এগুলো স্ট্রেট বলছি, এআই ইংলিশও করে দিচ্ছে, তাও কিন্তু ডিলিট হচ্ছে না। কিন্তু হবে না আগামীতে, দেখতে থাকুন। তাই এগুলো উবে যাবে। কিছু কিছু ভিডিও যেগুলো সেভ করে রাখছেন আপনারা, সেগুলো থাকবে, আমিও রাখছি, চেষ্টা করছি, আলাদা কথা, কিন্তু থাকবে না। কিন্তু বইটা, কাগজের বই, এই দ্বিতীয় খণ্ড থেকে যাবে। এখন যে বইটি লিখছি থেকে যাবে, গ্রিগরি রাসপুটিন থেকে যাবে, চক্রবইয়ের দিনরাত্রি থেকে যাবে, 5 জন 10 জন 20 জন 100 জন পাঠক হলেও থেকে যাবে। তো ওই থেকে যাওয়ার ক্ষেত্রে আমি বেশি মনোযোগ দিতে চাইছি এখন, মানে কারণ যারা থেকে যাওয়ার তারা ইতিমধ্যেই আমার হোয়াটসঅ্যাপে চলে এসেছেন, ছাঁকনি ফিল্টার্ড। ওই যে বললাম, চাইলেও সবাইকে নেওয়া যায় না সঙ্গে, চাইলেও নেওয়া যায় না। এটা একটা প্রক্রিয়া, যখন সময় হয়, মহাকাল সময় তৈরি করে যখন, তখনই ব্যাপারটা হয়। ঠিক আছে, তাহলে পাড়া প্রতিবেশী, আশপাশের মানুষকে অন্তত এটা বোঝান যে, চেষ্টা করুন যাতে ওই অন্তত সম্পর্কটা রাখুন, যাতে করে আপনারা তখন তারা তখন আপনার বিরুদ্ধে হোস্টাইল না হয়ে যায়। অর্থাৎ আশাকর্মীদের সঙ্গে তারা জুড়ে গেল, বা স্বাস্থ্যকর্মীদের, ডেঙ্গু তো শহরে আরো বেশি চাপ দেবে। তো তারা বলল হ্যাঁ ওরা নেয়নি, আমরা কেন নেয়নি, চলুন দেখি বলে আপনার ফ্ল্যাটে, আপনার বাড়িতে আশাকর্মীদের সঙ্গে নিয়ে গিয়ে আপনার পাড়া প্রতিবেশী যদি আপনাকে হুমকি দেয়, তখন কেমন লাগবে? আগে থেকে তৈরি করে রাখা ভালো না? বিশ্বাস হচ্ছে না? দেখতে থাকুন। রাজনৈতিক দল তারাও এবার অতি সক্রিয় হবে। এনজিও, রাজনৈতিক দল, স্বাস্থ্যকর্মী, তাদের ভাতা বাড়ানো হয়েছে, টার্গেট আরো বেশি টাফ করা হবে। অতি সক্রিয়তা বোঝেন তো? আর আপনারা যারা ভাবছেন কাগজ বের করে নেবেন, না, এবার অত সহজ হবে না। আগে পেরেছেন, ঠিক আছে, ভ্যাকসিন না নিয়ে কাগজ বের করেছেন, আমি জানি। এবারে এআই টিআই চলে এসেছে, ওরা ডিপ্লয় করবে, সার্ভেলেন্স অনেক টাফ হবে। ভ্যাকসিন না নিয়ে কাগজ বের করার চিন্তা ভাবনা এবারে কিন্তু অলমোস্ট 99% ফেলিওর হবে। ওরা সেভাবেই নামছে, ওদের লক্ষ্য ডিপপুলেশন করা এবং অসুস্থ করা। তো ওরা ছাড়বে না। চীন নেমে গেছে বাজারে, ক্যান্সার ভ্যাকসিন প্রমোট করছে, রাশিয়ার তৈরি। আসছে সে বিষয়ে। তাহলে গেল। শিক্ষকদের বলবো,
তারা সরকারের মগজ ধোলাইয়ের মেশিনারি ফুল ফ্রন্ট হিসেবে কাজ করে এসেছেন, জেনে বা না জেনে, বেশিরভাগটাই না জেনে। এবার ডেঙ্গু ভ্যাকসিন স্কুলে দেওয়া হবে এবং স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে, সেটা ডেঙ্গু অল হোক বা আর অন্য কোনো ক্যান্ডিডেট হোক, ওটাই সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আপনাদের ইতিমধ্যে ডেঙ্গু নিয়ে আপনারা মার্চ করেছেন, প্ল্যাকার্ড নিয়ে সব ছবি আপনারা কর্তৃপক্ষকে পাঠিয়েছেন, জেনে বুঝেই পাঠাচ্ছেন। কি করবেন? অনেকে জানেন যে ডেঙ্গু ভ্যাকসিনটা আসলে কি, কেন, ডেঙ্গু ভ্যাকসিনের ফলে ফিলিপাইন্সে কি হয়েছিল, কতজন শিশু মারা যায়, ডেঙ্গু আদৌ সে মারাত্মক রোগ কিনা, এডি কি, ভ্যাকসিনটা সবাইকে নিতে হবে এমন কোনো মানে আছে কিনা, এগুলো অনেকে জানেন আমার প্রোফাইলে যারা আছেন। কিন্তু ওই যে চাকরি বাকরির ব্যাপার, তো চাকরি বাকরির ব্যাপার আপনারা যখন চাকরি বাঁচানোর জন্য হোক বা কর্তৃপক্ষকে খুশি করবার জন্যই হোক, আপনারা বাচ্চা কাচ্চাদের নিয়ে ডেঙ্গুর মশার ছবি নিয়ে আপনারা পাড়াতে মার্চ করছেন এবং সেই ভিডিও ছবি আপলোড করছেন, করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাচ্ছেন, মিড ডে মিলের ছবি যেমন করে পাঠাতে হয় তেমন করে পাঠাচ্ছেন। তো আমি জানি পাঠাচ্ছেন, ছাত্রছাত্রীদের কিছু বলছেন না, নিজেরা বুঝে বসে আছেন, কি চাকরি করছি বাবা, কি দরকার। এবার আপনারা যদি এই সমস্যায়, আপনাদের যখন ডেঙ্গু ভ্যাকসিনটা বুঝতে আসবে, এবং আমি যদি জানি আপনি এই শিশুগুলোকে বাঁচানোর জন্য কোনো ভূমিকা নেননি, আমি যদি বুঝতে পারি, বোঝার মেকানিজম আছে আমার, তাহলে আপনি যতগুলো বই আপনি আমার কিনুন, যতই আপনি আমার শুভাকাঙ্ক্ষী হন না কেন, আমি আপনার পাশে থাকবো না। ক্লিয়ার? অপ্রীতিকর লাগতে পারে। এই সব অবস্থানের জন্য আমি অনেক রক্তের সম্পর্কে প্রিয়জন আপনজনকে হারিয়েছি। আমি হারিয়েছি বলি না, আমি বলি ফেলে এসেছি। তো সেই হিসেবে দেখতে গেলে তো আমার এই প্রিন্সিপালটা অবশ্যই ঠিক নয়। অনেকেই মনে করে যাই হোক, আমার সঙ্গে তো ভালো ব্যবহার করেছে, অন্যদের সঙ্গে যাই করুক না কেন, আমাকে তো ভালো করেছে, আমার অমুক আমাকে ভালো চায়, আমাকে দারুণ, কিন্তু আমি তার সামাজিক ভূমিকাটা দেখবো না? আমি তো দেখি, সমস্যাটা এইখানেই। তো সেই ক্ষেত্রে আপনারা প্রকাশ্যে নাই হোক, কিন্তু অন্তরালে অন্তত বাচ্চা কাচ্চাগুলোকে, এখন অনেক মাধ্যম আছে, হোয়াটসঅ্যাপ আছে, আর ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। আর্টিকেল 21, আপনাদের তো ওইটুকু তো ক্ষমতা আছে, আপনারা তো সংবিধানের বাইরে কথা বলছেন না। তো আপনারা চোখে চোখ রেখে হেডমাস্টার হেডমিস্ট্রেসকে বলতে পারেন না যে আমরা এটা বলবো না? যদি আসে, ভ্যাকসিন তো এখনো আসেনি, তখন কি বলতে পারবেন না? আর যদি আপনারা বলতে না পারেন, তাহলে কারা পারবে? মেরুদণ্ডটাকে একটু খুঁজে দেখুন তো। এইভাবে একা একা বাঁচা যায় না স্যার, ম্যাডাম, এইভাবে একা একা বাঁচা যায় না। পাপ জমে, তিলে তিলে পাপ জমে। একটা সময় তখন মনে হয়, আমি কি অন্যায় করেছি, আমি কি পাপ করেছি? উত্তর খুঁজতে খুঁজতে গিয়ে কিছুই পান না, তাই তো? কিন্তু আমি উত্তরগুলো জানি। আসলে নিজে পাপ করলে, নিজে অন্যায় করলে সেটা দেখা যায় না, অন্য কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। এই চোখে আঙুল দাদা বলে একটা গল্প ছিল, মানে ব্যাপারটা জানেন একটা নিশ্চয়ই, আপ্তবাক্য আছে, চোখে আঙুল দাদা। তো এই চোখে আঙুলটা দেওয়ার জন্য কাউকে কাউকে লাগে। তাই আবার বলছি, এমএমআর ভ্যাকসিন, আমাদের দেশে এমআর ভ্যাকসিন যখন দেওয়া হয়, তখন আমার বেশ কিছু শিক্ষক, তারা এখন আমার সঙ্গে আছেন, ব্যতিক্রমী শিক্ষক, তাদের আমি শ্রদ্ধা করি, নিরন্তর যোগাযোগ রেখে চলেছেন। তারা ছাত্রছাত্রীদের অ্যালার্ট করেছিলেন
তাদের মতো করে অ্যালার্ট করেছিলেন। যদিও আর্টিকেল 21 কে ইনভোক করে কর্তৃপক্ষের সঙ্গে বা ডিআই এর সঙ্গে কোন রকম সংঘাতে তারা যাননি, কিন্তু যতটুকু সম্ভব গোপনে তারা কাজ করেছিলেন। কিন্তু আমি এটা বলবো যে কি হারানোর আছে আপনাদের? আপনারা ডাক্তারদের গালিগালাজ করেন যে লাইসেন্স হারানোর ভয়ে তারা প্রতিবাদ করে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ডাক্তারদের কাছ থেকে আমরা যে ভূমিকাটা পাই সেটা সত্যি খুব যন্ত্রণাদায়ক ভূমিকা আমার কাছে মনে হয়, আমাদের দেশে বিশেষ করে। তো তারা যদি ফোরফ্রন্টে অন্তত আর্টিকেল 21-কে সামনে রেখে সরব হতেন যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, এভাবে করা যাবে না, মিথ্যে কথা বলে প্যানিকবাজি করা যাবে না, তাহলে আমাদের দেশের অনেক মানুষ বেঁচে যেতেন। তারা করেননি। তারা ফার্মা কোম্পানির অবিচল, অবিরাম, অনন্ত দালাল হয়ে রয়েছেন। শিক্ষক, তাদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। ডাক্তারদের ক্ষেত্রেও ব্যতিক্রম যতটুকু হওয়ার কথা তার সংখ্যাটা অত্যন্ত কম, শিক্ষকের ক্ষেত্রেও কম। তাই আপনাদেরও একটা বড় ভূমিকা আছে শিশুদের স্বাস্থ্য, শিশুদের ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ রোল নেওয়ার। শুধু অন্যদের সমালোচনা না করে আপনারাও এবার আশা করব যে যখন ডেঙ্গু ভ্যাকসিনটা স্কুলে স্কুলে দেওয়া হবে, শুরু হবে, তখন আপনারা আর্টিকেল 21-কে ইনভোক করে দরকার হলে হেডমাস্টারকে, হেডমিস্ট্রেসকে বা ডিআইকে চিঠি লিখবেন যদি জোর করা হয়। আর যদি সেভাবে স্কুল থেকে এরকম নোটিফিকেশনই দেওয়া হয় যাদের ইচ্ছে হয় নেবে না এরকম ভাবে গার্জিয়ানদের যদি সেইভাবে বলা হয়, ইনফর্ম কনসেন্ট যদি স্কুল থেকেই বলা হয়, তাহলে তো কোনো ঠিক আছে। কিন্তু যদি ওই রকম করে এমআর ভ্যাকসিন যেভাবে চাপানো হয়েছিল, করোনা ভ্যাকসিন যেভাবে চাপানো হয়েছিল, সেইভাবে যদি চাপানো হয় আর আপনারা যদি নীরব দর্শকের ভূমিকা পালন করেন, সেক্ষেত্রে আপনাদের উপরও যখন চাপানো হবে আমরা নীরব দর্শকের ভূমিকা অবলম্বন করব। এটাই মহাকালের দাবি, তাই তো? সে আপনি আমার যত আপনজন হন না কেন। এটা গেল। আর কি, পুলিশ কর্মী তাদেরকে টার্গেট করা হবে, স্বাস্থ্যকর্মী, নার্স, তাদেরকে তো ভ্যাকসিন নিয়েই অন্যকে দিতে হবে। বিশেষ করে এই সরকারি কর্মচারীরা যে তাদের উপরেই প্রথমে ছাঁটাই তো একবারে করা যাচ্ছে না। না, কি মুশকিল বলুন তো, এইভাবে করে করে ছাঁটাই করে এই করে সেই করে আন্দোলন কত দেরি হচ্ছে বলুন তো। মাঝে মাঝেই দেখবেন বহু মানুষ, সরকারি কর্মচারী এদিক ওদিক ঝরে যাচ্ছেন, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। মাঝে মাঝে আপনারা তো খবর পান সোশ্যাল মিডিয়ায়। কি হলো? ঝামেলা হলো, পথটাই বিলোপ হয়ে গেল, তাই তো? সরকারের কত 100 কোটি টাকা এইভাবে বেঁচে যাচ্ছে জানেন তো। যাই হোক, গেল। আচ্ছা, আর কি? ডেঙ্গু, নিপা, ম্যালেরিয়া, বার্ড ফ্লু, সবার শেষে এইডস। দেরি আছে। 2030-এর আগে এইডস ভ্যাকসিনের গল্প নেই। 2030-এর পরে ওই যে বিল গেটস 2045 পর্যন্ত বলেছেন। আর হ্যাঁ, বলে দিই, বিল গেটস আগামী 20 বছরে $200 বিলিয়ন এই স্বাস্থ্য ক্ষেত্রে ইনভেস্ট করবেন। এবং বুঝতেই পারছেন টার্গেট কোন দেশ? আমেরিকা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তৃতীয় বিশ্ব, আফ্রিকা, এবং ভারত সবচেয়ে বড় বাজার এবং ডিপপুলেশনের জায়গা, তাই তো? তো 2045-এর মধ্যে $200 বিলিয়ন ভাবতে পারেন কি হারে পাম্প আপ করা হবে ভ্যাকসিনকে, তথাকথিত থেরাপিকে কিভাবে পাম্প আপ করা হবে, একটু ভাবলেই বুঝতে পারবেন। ও যে মাঝে মাঝে বলি এখনো কিছুই দেখেননি, ভয় দেখায় না, মানসিক প্রস্তুতির কথা বলি। তো সেটা মাথায় রাখবেন।
আর কি? যাদের বয়স, ভ্যাকসিন নিয়েছেন যাদের বয়স 40-45-এর মধ্যে এবং ফিজিক্যালি স্ট্রং, অসুখ বিসুখ কম হয়, তারা বেশি করে অ্যালার্ট হবেন। তারা প্রাকৃতিক পন্থায় ফিরুন, অবিলম্বে ফিরুন। কারণ স্টাডি বলছে, সেটা ভেক্টর ভাইরাল ভ্যাকসিন কোভিশিল্ডই হোক, আর ফাইজারই হোক, বা মডার্নাই হোক, মেসেঞ্জার আরএনএই হোক, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক 40 বছর পর্যন্ত সবচেয়ে বেশি হচ্ছে, এবং তাদেরই হচ্ছে যারা ফিজিক্যালি স্ট্রং, স্বাস্থ্য ভালো। ওভারডোজ বোঝেন তো? 40-এর উপর থেকে যত বয়সটা কমতে বাড়তে থাকবে, তত এই হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের যে রেটটা সেটা কমতে থাকবে। এটা আমার স্টাডি যা এবং পর্যবেক্ষণ যা দেখছি, এবং অবশ্যই জার্নালের সাপোর্টও আছে। আর তারপরে বয়স যখন আরো 50-এর পর ছাড়িয়ে গেল, তারপরে কি কিডনি ফেলিওর, হাঁপানি, অ্যাজমা, জিবিএস জিবিএস গিলান বারে সিন্ড্রোম, এটা তো সব বয়সেরই হতে পারে, থেকে শুরু করে কানের শোনার সমস্যা, চোখের সমস্যা, প্রেশার, সুগার, সমস্ত কিছু হতে পারে। এগুলো সব বয়সেই হতে পারে। আর কি? ক্যান্সার। ক্যান্সার ভ্যাকসিন কেন আসছে বুঝতে পারছেন না? এতদিন তো আনেনি, এবার কেন? আমি বহু আগেই, ভ্যাকসিন দেওয়ার আগেই তখনই বলেছিলাম, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক শুধু নয়, ক্যান্সার ও মহামারীর আকার ধারণ করবে করোনামৃতের ফলে। সেটা দেখতেই পাচ্ছেন। সাম্প্রতিক একটি স্টাডি আপনাদের পড়ে শোনায়। আবার বলছি, ভয় পাওয়ার কিছু নেই, প্রাকৃতিক পন্থায় ফিরুন। যারা নিয়েছেন, এই স্বাস্থ্যবিধির উপর আমার একটি ভিডিও রয়েছে, খাদ্য, খাবার টাবার কিভাবে রাসায়নিক বর্জিত যতটা করা যায়, ফার্মা কোম্পানি থেকে অতটা দূরে রাখা যায়, সেগুলো করুন। বহু চেঁচিয়েছি আমি না? অন্তত এবার কার্যে পরিণত করুন। ট্রাই টু ট্রান্সলেট ইন্টু অ্যাকশন। কি রয়েছে? যেটা দেখা যাচ্ছে যে সাউথ কোরিয়ার গবেষকরা, কোরিয়ার গবেষকরা তারা দীর্ঘ কয়েক মিলিয়ন, 8 মিলিয়ন, 8 থেকে 9 মিলিয়ন মানুষের মধ্যে যারা ভ্যাকসিন নিয়েছেন এবং নেননি, এইরকম ভাবে স্টাডি করে দেখেছেন যে 6 রকমের ক্যান্সারের বৃদ্ধি ঘটেছে। 6 রকম ক্যান্সার বৃদ্ধি ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। সেখানে 2023 থেকে 2025 পর্যন্ত 2 বছর ধরে এই স্টাডি করা হয়। সেই স্টাডিতে কি উঠে এসেছে সেটা আমি আপনাদের জিস্টটা পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে ক্যান্সার ভ্যাকসিন কেন আসছে। এ নিয়ে আমার আগে ভিডিও অবশ্যই রয়েছে, বিস্তারিত ভিডিও রয়েছে। তো অনেকে তো পুরনো ভিডিও দেখেন না, সময় পান না বলে। সময় তো আমারই অঢেল, তাই তো? শুনুন।
Now, a new study claiming the COVID vaccine is linked to 6 forms of cancer is only raising more eyebrows. Korean researchers state they found proof that the jabs raised the risk of 6 types of cancer, including lung, breast, and prostate. The risk appeared greatest for those over 65. They wrote in the journal Biomarker Research, owned by Springer Nature, a respected scientific publisher globally. It was authored by Korean medics in orthopedic surgery and critical care who analyzed the health records of more than 8.4 million adults between 2021 and 2023, এই 21 থেকে যখন দেওয়া হয়েছিল, এই 2 বছর ধরে তারা 8.4 মিলিয়ন সাবালকের মধ্যে এই স্টাডিটা করেছিলেন। করে তারা দেখেছেন যে, এবং সেটা বায়োমার্কার বলে একটি বিশিষ্ট জার্নালে প্রকাশিত হয়েছে, এবং সেইখানে কি বলা হচ্ছে, participants were categorized on the basis of whether they have taken the COVID vaccine, including a booster, and then cancer diagnosis rates were compared against vaccination status to determine the risk of certain cancers a year after taking the jab. অর্থাৎ কারা কটা ডোজ নিয়েছেন সেটা তারা নোট করেছেন, কেউ একটা বা দুটো, এইভাবে নোট করে কত বছর পরে তাদের এই ক্যান্সারটা হচ্ছে, আগে তাদের কারো ক্যান্সার ছিল না, সেইটাকে তারা নোট করেছেন। পাশাপাশি আনভ্যাকসিনেটেড মানুষের ওই যে বয়স তারা খুঁজে বের করেছেন, কিছু তো থাকে সব দেশেই আমাদের মতো লোকজন, করে সেটা একটা স্টাডি তারা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন কি they hypothesized that after a year, those who had taken at least one COVID jab had a 35% increased risk of being diagnosed with thyroid cancer and a 34% risk of gastric cancer. যারা একটা ডোজ নিয়েছেন তাদের দেখা যাচ্ছে যে থাইরয়েড ক্যান্সারের সম্ভাবনা 35% বেড়েছে, আর গ্যাস্ট্রিক ক্যান্সারের সম্ভাবনা 34% বেড়েছে। This risk was 53% for lung and 68% for prostate cancers. লাং ক্যান্সারের ক্ষেত্রে এই রিস্কটা 53% বেড়েছে, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে রিস্কটা 68% বেড়েছে। Additionally, breast and colorectal cancer had risks of 20 and 28%. ব্রেস্ট ক্যান্সারের হার 20% বেড়েছে এবং কোলোরেক্টাল ক্যান্সারের হার 28% বেড়েছে। এটা স্টাডি। এবার বুঝতে পারছেন তো ভ্যাকসিনের বাজারটা, ক্যান্সার ভ্যাকসিনের জন্য কেন রাশিয়ার ভ্যাকসিন চীন মার্কেটিং করছে, অ্যাপ্রুভ করছে গোটা বিশ্বে চালানোর জন্য। খবরটা আপনারা নিশ্চয়ই পেয়েছেন। এটা কিরকম ভ্যাকসিন? এটা কি ইউনিভার্সাল? না 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 না, এটা ইউনিভার্সাল ভ্যাকসিন নয়। এটা কেমোথেরাপি রেডিয়েশনকে মিনিমাইজ করার জন্য, মানে এটাকে ভ্যাকসিন বলবেন না কি বলবেন? ক্যান্সার কি ভাইরাস থেকে হয়? কোন কটা ওই যে সব ভাইরাসের গল্প, ওই যে সার্ভাইকাল ক্যান্সার, এইচপিভি, তাই তো, হিউম্যান প্যাপাইলোমা ভাইরাস, কত রকম গল্প টল্প হচ্ছে। যাই হোক, কিন্তু ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, এসব ক্যান্সার কোন ভাইরাস থেকে হয়, কোন জীবাণু থেকে হয়? তাই তো
তো যাই হোক, ওরা এখন ওদের বিজ্ঞান অনুসারে সব ক্যান্সারের পেছনে কোনো না কোনো জীবাণু বা ভাইরাস ওরা বের করতেই পারে, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এটা কি সবার জন্য? না না না, ওটা এখনো ক্লিনিক্যাল ট্রায়াল মোডে আছে। ওরা বলছে যে কেমোথেরাপি রেডিয়েশনকে মিনিমাইজ করে হিসেবে থেরাপি হিসেবে এই ভ্যাকসিনকে কাজে লাগানো যেতে পারে। কি করে? এটা নাকি ইমিউন সিস্টেমকে মিমিক করে। মানে কি? ইমিউন সিস্টেম বানাতে পারে না ওরা, কিন্তু ইমিউন সিস্টেমের মতো করে সিমুলেট করতে পারে, করে ক্যান্সার সেলগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে নাকি হত্যা করে, টার্গেট করে ক্যান্সার সেলগুলোকে। তাতে কি হয়? ভালো হয়। কেন? রেডিয়েশন বা কেমোথেরাপির ফলে দেখা যায় যে অনেক হেলদি সেলও মারা যায়। মানে ম্যালিগনেন্সি হলে যেটা হয়, ক্যান্সারাস সেল যেগুলো, কোষ, সেগুলোকে টার্গেট করতে কেমোথেরাপি বলুন বা রেডিয়েশন ব্যবহার করা হয়। তো তাতে করে কি হয়? টার্গেটেড ব্যাপারটা হয় না, আশপাশের অনেক হেলদি সেলও মারা যায়, সেটা অবাঞ্ছিত। তো এই ক্ষেত্রে বলছে যে না, এই ভ্যাকসিন এটা কি করবে? টার্গেটেড কিলিং করবে, ইমিউন সিস্টেমকে সিমুলেট করে ওরা ক্যান্সার সেলগুলোকে অ্যাটাক করতে পারবে। কি বুঝলেন? দারুণ না? শুনতে ভালো লাগছে না? অর্থাৎ ক্যান্সার কিওর করে দেবে। বেশ, তারপরে কি হবে? আপনি অমর হয়ে যাবেন। অলরেডি মানুষকে ওরা অমর বানানোর অনেক খবর টবর পেয়ে থাকবেন। এগোচ্ছি আমরা, বাচ্চা কাচ্চাও এখন এতে হবে, আর্টিফিশিয়াল উম্বে হবে, তাই তো? বেশ, সবসময় মনে রাখবেন টাইমিংটা কি আছে। যারা আপনাকে বলবে, দালাল বিজ্ঞানী, দালাল ডাক্তার, তাদেরও তো সময় ঘনিয়ে আসছে, এআই চলে এসছে। মাঝামাঝি এমবিবিএস হয়ে যে বহু এমবিবিএস এখন ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে, জানেন তো? চাকরি বাকরি হচ্ছে না, প্রাইভেট কলেজ হয়ে গেছে, গাদা গাদা প্রাইভেট কলেজ থেকে এমবিবিএস বেরোচ্ছে। অনেক জায়গায় এখন সিট নেই, সিট ফাঁকা, আয় আয় ভর্তি হওয়া বলে ডাকছে। এই সিস্টেম তো ওরা এভাবেই চলবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে যতদিন পারে কৃত্রিম আর্টিফিশিয়াল ওয়ান তৈরি করে। এই সভ্যতার যে কনসেপ্ট যেটা, সেটা তো পুরোটাই ফাঁকা, ফিয়াট কারেন্সির মতো শূন্য। আসল তো ফার্মার, আসল তো কৃষি, আসল তো খাদ্য, বস্ত্র, বাসস্থান, বাকি তো সবই হুম যাই হোক, ট্র্যাজেডি এখানেই। তো যারা এসব আমাদেরকে যোগান দেয়, যারা বানায়, তারাই উপেক্ষিত, তারাই নেগলেক্টেড। আর যারা কৃত্রিম, ফাঁপা, শূন্য, কিছু নেই আসলে, তারাই বেশ দাপিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তো সমাজে বেশি দিন নেই আর, দেখতে থাকুন। বেশ ইন্টারেস্টিং সময়ে আমরা চলে এসেছি। ইটস এ ট্রানজিশনাল পিরিয়ড। যাই হোক, এবার তাদেরকে বলুন যে ঠিক আছে, কোভিড-19 ভ্যাকসিনে ক্যান্সার হচ্ছে না, মানছি, মেনে নিলাম। এই যে কোরিয়া স্টাডিটা বেরিয়েছে বায়োমার্কারে, জানালে, সেটাও ধরলাম ভুল। কিন্তু ভ্যাকসিনটা বাজারে এখন আসছে কেন? একদিনে আসেনি কেন? চাহিদা তৈরি হয়েছে বলেই তো আসছে। এবার কমন সেন্স আপনার কি বলে? ক্যাপিটালিজমে যখন পণ্য বা প্রোডাক্ট আনা হয়, বাজারে আনা হয়, এটাও তো একটা প্রোডাক্ট, তখন তার চাহিদাটা তৈরি করে নিতে হয়, বাস্তবিক চাহিদা, রিয়ালিস্টিক ডিম্যান্ড তৈরি করে নিতে হয়, তাই তো? তো সেটা ওরা করেছে নাকি এটা এমনি এমনি হয়েছে? মানে এই ক্যান্সার এত বাড়ছে ঘরে ঘরে, সেটা কেন হলো? এটা বোঝান দেখি। আগে তো ছিল না। ক্যান্সারটা ওরাই বাড়িয়েছে, ওরাই ভ্যাকসিন নিয়ে আসছে। ওই যে কম্পিউটারের ক্ষেত্রে যেটা হয়, তারা জানেন, যারা ভাইরাস বানায় তারাই অ্যান্টিভাইরাস বানায়। তো এটা তো জানা কথা, এটা এখানেও তাই। তাহলে আগামীতে
আপনাদের বাড়িতে যারা বয়স্ক রয়েছেন, 60-এর উপরে বয়স, তাদের ক্যান্সার হবে এটা মানসিক প্রস্তুতি ধরে রাখুন। সবার হবে না, কিন্তু হবে। তাই কষ্ট পাবেন না। একটু আত্মিক হতে হবে, একটু স্পিরিচুয়াল হতে হবে, কিছু করার নেই। স্পিরিচুয়ালিজম তো দরকার আমাদের বেঁচে থাকার জন্য। সবই তো অ্যাকচুয়ালি সেই অর্থে দেখতে গেলে তো আমরা সবাই একদিন ছাই হয়ে যাব, মহাশূন্যে বিলীন। তো এই স্পিরিচুয়ালিজমটাও কিন্তু দরকার এখন টিকে থাকার জন্য, তো আপনারা জানেন সেটা। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে, মানসিক প্রস্তুতি রেখে এগোন, আর প্রাকৃতিক পন্থা যতটা করা সম্ভব সেটা করুন। কিন্তু এটা বাস্তবতা, আমরা ক্যান্সার মহামারী ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার এইগুলো দেখা যায় দৃশ্যমান। অ্যালার্জি, হাঁপানি, কিডনি ফেলিওর এইগুলোও হচ্ছে, কিন্তু এগুলো অতটা দেখা যায় না, খবর হয় না, কারণ তিলে তিলে ব্যাপার। হয়তো ক্যান্সারটা একটা মহামারী, কারণ এটা মানে যদি আপনারা দেখেন, পাড়াতে খোঁজ খবর করে দেখেন, মিডিয়া দেখার দরকার নেই, আশপাশে পাড়াতে আপনি যদি স্টাডি করেন, আজ থেকে 15-20 বছর আগে কত ক্যান্সার ছিল, এখন কত ক্যান্সার হচ্ছে, ইফ ইউ জাস্ট ইউজ ইউর কমন সেন্স, তাহলেই উত্তরটা পেয়ে যাবেন। এটা তার জন্য জার্নাল, রিসার্চ আর্টিকেল পড়ার দরকার পড়ে না। পড়ে কি? পড়ে না। যাই হোক, আজ এই পর্যন্তই। আবার বলছি, যারা সচেতন থাকতে চান, বুঝতে চান, বহু ভিডিও ইউটিউবে আছে। ইউটিউব চ্যানেল অনেকেই জানেন, যারা জানেন না তারা কমেন্ট করবেন। তারা নিশ্চয়ই আমার অন্য কোনো সহযোদ্ধা যারা ফেসবুকে আছেন, তারা আপনাকে লিংক দিয়ে দেবে ইউটিউব চ্যানেলের। আর ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, সেখানে গ্রুপে আসতে চাইলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। এছাড়াও ইউটিউবের ডিপিতে কলেজ স্ট্রিটের যে বইয়ের দোকান, সেটার ঠিকানা দেওয়া আছে, ফেসবুকের ডিপিতেও দেওয়া আছে। আমি আজকেও পোস্ট করেছি, যদি মনে করেন দলিল হিসেবে বইগুলো সংগ্রহ করবেন, আপনাদের ব্যাপার, আমি আর বলতে আসবো না। অনির্দিষ্টকালের জন্য যাচ্ছি, এখন কতদিন সেটা আমি জানি না, সেটা আমার মনে হবে যখন ফিল করব যে না, এবার ফেসবুক ইউটিউবেও ফিরে যাওয়া দরকার বলে মনে হবে, সেটা আলাদা কথা, কিন্তু অনির্দিষ্টকালের জন্য। আর আগামীতে ধর্মীয় দাঙ্গা থেকে শুরু করে অশান্তি এগুলো বাড়বে, তাই কোনো পক্ষে না গিয়ে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবেন। সামনে ভোট আসছে, হিন্দু মুসলমানের খেলা, বাংলাদেশি এদেশিদের খেলা, এগুলো আরো বাড়বে। দলিত মুসলিমের গল্প, এদিকে ভক্ত জাতীয়তাবাদী, বিভিন্ন রকমের গল্প টল্প, এগুলো তো সংঘাত বাড়বেই। সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাবেন, মাঝখান থেকে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষগুলো তারা সহজেই এসব এর শিকার হন, মগজ ধোলাইয়ের শিকার হন। আর ভাতা টাতার ব্যাপার তো রয়েছেই, সেগুলো সম্পর্কে একটু সজাগ থাকবেন, আশপাশের মানুষকে অন্তত বলবেন এসব ফাঁদে যেন তারা পা না দেন, এটা আপনাদের কর্তব্য। আর গ্রিন পুলিশের আগামীতে আপনার পাড়াতে বিভিন্ন জায়গায় গ্রিন পুলিশের অ্যাক্টিভিটি বাড়বে, বলেইছি বহু আগে। কয়লা টয়লা থেকে শুরু করে দোকানপাট, এগুলো রোড সাইড স্টল টল এগুলো সব তুলে দেওয়া হবে পরিষ্কার পরিচ্ছন্নতার নাম করে। আর আমরাও সেটা সমর্থন করে যাব। ফসিল ফুয়েলকে আমরা খুব ঘৃণা করতে শিখেছি, পরিবেশ দূষণ ঘটাচ্ছে, তাই তো গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছে কয়লা, ডিজেল, পেট্রোল। আমাদেরকে সেভাবেই
ভাবাচ্ছে, মানে আমরা ভদ্রলোক শিক্ষিত, ব্রেন ওয়াশের শিকার। এদিকে কালকের খবরেই, পরশুর খবরেই দেখে থাকবেন, আদানি বাংলাদেশকে বলেছে 10,000 কোটি টাকা দিতে হবে, বিদ্যুৎ বিল টাকা বকেয়া আছে। বাংলাদেশ সরকারকে নাকি নাহলে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেবে, কারণ ওই যে গাদ্দা বলে যে ইলেকট্রিসিটি জেনারেশন প্ল্যান্টটি আছে, থার্মা মানে যেটা থার্মো ইলেকট্রিসিটি, যাই হোক থার্মাল পাওয়ার, সেটা আদানির ঝাড়খণ্ডে, সেটাতে কয়লা লাগে প্রচুর, জানেন তো। মানে আদানি যখন কয়লা ব্যবহার করবে ওটা ঠিক আছে, ওটা পরিবেশ দূষণ ঘটাচ্ছে না। আদানি আম্বানি যখন গাছ কাটবে তখন পরিবেশ দূষণ হচ্ছে না। কিন্তু আপনি যদি আপনার বাড়ির বাগানে কোনো একটা গাছ কাটেন, অর্থকরী গাছ নিজেই লাগিয়েছিলেন, এবার বিক্রি করবেন, তাতে আপনাকে বন দপ্তরের পারমিশন নিতে হবে, তাই তো। আর কয়লা, আপনি উনুন, রাস্তাঘাটে কয়লা পুড়িয়ে উনুন করে একটু রুটি বিক্রি করা, রুটি সেঁকার কাজ করতে পারবেন না, কারণ কয়লা পরিবেশ দূষণ করে। গ্রিন পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে, বহু জায়গায় কয়লার উনুন বন্ধ করা হয়েছে, আপনারা জানেন। সব চত্বরে পারেনি, রাজাবাজারে পারবে না, যেখানে যেখানে ওদের পাল্টা মার খাওয়ার সম্ভাবনা আছে সেসব এলাকায় পারবে না, বহু আগেই বলেছি। কিন্তু ভদ্রলোক এলাকা সরলেগে দেখবেন বন্ধ করে দিয়েছে, নিজে দেখেছি। কিন্তু আদানি কি করছে, সেই কয়লা দিয়েই বিদ্যুৎ বানাচ্ছে, বিদ্যুৎ তৈরি করছে, করে চড়া দামে বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রি করছে, আর হুঙ্কার দিচ্ছে 10,000 কোটি টাকা বকেয়া, না দিলে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে। বুঝলেন তো রাজা আসলে কি? এই কাজগুলো, বিদ্যুৎ একটা নেসেসিটি, এসেনশিয়াল কমোডিটির মধ্যে পড়ে, এই কাজগুলো আগে তো রাষ্ট্রই করত, তাই তো। স্বাস্থ্য রাষ্ট্র দেখত, নেসেসিটি। বিদ্যুৎ রাষ্ট্র দেখত, এডুকেশন শিক্ষা রাষ্ট্র দেখত, গণপরিবহন জরুরি রাষ্ট্র দেখত, তারও আগে কে দেখত? রাজা দেখত। এখন কারা দেখে? এখন বিলিয়নিয়াররা দেখে। তাই শুধু বাংলাদেশের চিত্র নয় এটা, আদানি তো ভারতের। আদানি কি ভারতের? না, সমগ্র বিশ্বের। বিলিয়নিয়ারদের কোনো দেশ থাকে না, তাদের শুধু বাজার থাকে, বাজার। সাধারণ লোকের দেশ থাকে, দেশ, ক্রিকেট টিম দেশ, আমাদের দেশ বিলিয়নিয়ারদের, জায়নিস্ট বিলিয়নিয়ারদের, পুঁজিপতিদের কোনো দেশ থাকে না, তাদের শুধু বাজার থাকে। যেমন বাংলাদেশ একটা বাজার, আদানির বাজার, আমাদের দেশও ওর বাজার, গোটা পৃথিবী বাজার, যেখানে পাবে। সরকারকে ধরো, ঘুষ দাও, টার্মস কন্ডিশনস বানাও, পলিসি তৈরি করো, চাপিয়ে দাও, তাই তো। তাহলে কেন এই পরিস্থিতি গোটা বিশ্বে? খুব সিম্পল। একটা সময় যখন রাজা ছিল, পৃথিবীর সমগ্র দেশে একজনই ধনী ব্যক্তি ছিল, রাজা। তিনি যদি লোভী হতেন, হতেই পারতেন, অনেক রাজা লোভী ছিলেন তো, অনেক গল্প জানি, মাইদাসের গল্প জানি আমরা। আবার মহান অশোকের মতো পরিবর্তিত পরবর্তীকালে কালাশোক থেকে, চণ্ডাশোক থেকে মহামতি অশোক হওয়ার কাহিনীও আছে। হুসেন শাহর মতো সম্রাটও আছেন, আকবরের মতো আছেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের, বিক্রমাদিত্যের মতো আছেন, তাই তো। এরকমও মানুষ, হর্ষবর্ধনের মতো ছিলেন। কিন্তু একজনই যদি তিনি লোভী হন, শোষক হন, একজনকেই জনগণকে সামলাতে হতো। মানে একজনের লোভকেই, লোভের সামনেই জনগণ পড়তো, রাজা, তাই তো। একজনের লোভ, একজনের অত্যাচার, এটাই ছিল। খুব ভালো হলে, মহান হলে দারুণ ব্যাপার, হর্ষবর্ধন, খারাপ হলে, অত্যাচারী হলে চণ্ডাশোক, তাই তো, বা এরকম। কিন্তু এখন আমাদের দেশেই 225 জন বিলিয়নিয়ার। এত এত বিলিয়নিয়ারের লোভ, লালসার ভার কাদের ওপর? জনগণের ওপর, জনতার ওপর। আর গোটা বিশ্বে 3,000-এর ওপর বিলিয়নিয়ার। তাহলে এবার ভাবুন, রাজতন্ত্রে অনেক খারাপ কিছু ছিল,
সব কোনো আইডিয়াল সোসাইটি বলে তো কিছু হয় না। কিন্তু তুল্য মূল্য বিচার করুন, গণতন্ত্রের নাম করে যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, জনগণ ভোট ব্যাংক, সেটাকে ওরা ম্যানিপুলেট করতে পারে। তোমার একটা ভোট, রাষ্ট্রপতিরও একটা ভোট, কিন্তু এই গণতন্ত্রকে ওরা কায়েম করে, ওরাই বানিয়েছে। ওরা কতগুলো বিলিয়নেয়ার তৈরি করলো আমাদের দেশে, 225টা বিলিয়নেয়ার। আর রাজা হলে কটা থাকতো? ধরলাম কয়েকটা অঙ্গরাজ্য মিলেই হতো, গোটা দেশে একজন রাজা। তবু চন্দ্রগুপ্তের সময় তো গোটা দেশ, প্রায় উত্তর ভারত সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল। সমুদ্রগুপ্তকে তৃতীয় নেপোলিয়ন বলা হতো, তাই তো? বা মুঘল আমলে একজনই ছিলেন মুঘল বাদশাহ, তাই তো? তো সেই একজনের লোভ, আর এখন 225 জনের লোভ। ফল তো কার উপরে পড়ছে? জনগণের উপরে পড়ছে। তাই শিক্ষা চলে গেল, স্বাস্থ্য চলে গেল, গণপরিবহন চলে গেল, বিদ্যুৎ চলে গেল, টেলিকমিউনিকেশন চলে গেল, সব বিলিয়নিয়াররা ভাগাভাগি করে নিল। আর তাই সেই একজন বিলিয়নিয়ার একটা রাষ্ট্রকে, বাংলাদেশকে, শুধু বাংলাদেশ কেন, যেখানে পাচ্ছে ওরা সেখানে, ফাইজার যেমন আমেরিকাকে হুঙ্কার দিয়েছে, দিত, তাই তো? তো আমাদেরকেও হুঙ্কার দেওয়ার বিলিয়নিয়ার আমাদের দেশেই আছে। রাজনৈতিক নেতাদেরকে বগল দাবা করে রেখেছে, হুঙ্কার দিচ্ছে যে এত কোটি টাকা না মেটালে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। কয়লা নাকি পাচ্ছে না, মানে কয়লা কিনতে হবে, কয়লা থাকে তো কিনতে হয়, কয়লা তিনি ব্যবহার করছেন দিব্যি। তাহলে এবার প্রশ্ন করুন, সাধারণ জনগণ কয়লা ব্যবহার করলে পলিউশন হয়, আদানি কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করলে পলিউশন হয় না কেন? অর্থাৎ প্রাকৃতিক সম্পদের উপর সাধারণ মানুষের আর দখল রাখতে পারবে না। সেটা সাধারণ মানুষের পক্ষে সেটা বেআইনি করে দেওয়া হবে, দিয়ে মাংসও তাই, মুরগি কার্টুন খাওয়া দাওয়া সবকিছু ওরা নিয়ে নেবে। অর্থাৎ প্রাকৃতিক সম্পদের উপর সাধারণ মানুষের কোনো অধিকার ওরা রাখবে না, সবকিছুই এই পুঁজিপতি বিলিয়নিয়ারদের হাতে যাবে। এটাই লক্ষ্য। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি, সেটাই দেখতে পাচ্ছি। তাহলে ভাবুন, রাষ্ট্রের চাইতে যখন একজন পুঁজিপতি শক্তিশালী হয়ে ওঠে, সেটা কি ভয়ঙ্কর হতে পারে। কেন বাংলাদেশের ক্ষমতা নেই বিদ্যুৎ বানানোর? সে বানাচ্ছে না কেন? ওই যে পলিসি, দেখে মনে হচ্ছে আলাদা রাষ্ট্র শত্রু, তা নয়, সব একই পলিসি, জায়নিস পলিসি। বাংলাদেশ তো নিজের কি রিসোর্সেস নেই, তারা রাষ্ট্রকে দিয়ে বিদ্যুৎ বানাক। আদানির কাছ থেকে বিদ্যুৎ নিচ্ছে কেন তারা? কে নিতে বলেছে? প্রভুরা নিতে বলেছে। রাষ্ট্র যখন কিছু করতে চাইবে আটকে দেবে, ওরা হামলা করে দেবে। ভেনেজুয়েলায় যেমন তেলটাকে রাষ্ট্র নিতে চেয়েছিল, হামলা করে দিল ভেনেজুয়েলায়। রাষ্ট্র কিছু করতে পারবে না, সব ব্যক্তি মালিককে দিতে হবে, তাই না? এই ভারতেও দেখুন না কেন, সমস্ত কিছু এখন আদানি আম্বানি এদের হাতে চলে যাচ্ছে। রাষ্ট্র কিছু করতে পারবে না। রাষ্ট্র কি করবে? শুধু দেখবে, সুপারভাইজ করবে, নীতি প্রণয়ন করবে। তাও নীতিটা কেমন হবে? ওই যে তা ওরা যেমন বলবে নীতি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সেই অনুসারে ট্যারিফ হবে। কন্ট্রোল করবে চীন, যেখানে তার খবরদারি, ওদিকে আমেরিকা। ভেতরে ভেতরে এক জায়গায় টিকি বাঁধা ভেঞ্চার ক্যাপিটালিস্ট, জায়নিস্ট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। ভালো থাকবেন, শুভরাত্রি। আবার হয়তো কখনো কিছুদিন পরে ফিরে আসবো, দেখা হবে। আপনারা কেমন আছেন খোঁজ খবর নেব হয়তোবা। ততদিন আবার বলছি, হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন, গ্রুপে সক্রিয় থাকব, লেখালেখিতে মন দেব, গ্রামে গঞ্জে যাব, কিছু কিছু হয়তো ফেসবুকে জানাবো হয়তো। আর বইপত্রের হদিশ বলে দিলাম, চাইলে কলেজ স্ট্রিট থেকে নিন, নইলে কুরিয়ারে নিন। ভালো থাকবেন, আশপাশের মানুষকে সচেতন করুন, নিজেরা বুঝে থেমে গেলে হবে না। আজ এই পর্যন্তই, শুভরাত্রি।